হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল। অনেক দিনের বিরতির পর আজ প্রথমবার দুই ছেলেকে একসাথে করে নিয়ে বেরিয়ে পড়েছি নতুন এক জায়গায় এক্সপ্লোর করতে। আমরা প্রায় আমাদের গন্তব্যের কাছেই এসে পড়েছি। যে কটেজটিতে আমরা থাকবো সেখানে গাড়ির কথা আমাদের আগেই বলা ছিল। চলুন গন্তব্যে পৌঁছে আপনাদের ডিটেলসে সবটা জানাবো। আমরা এসে পড়েছি আপাতত আমাদের 2-3 দিনের জন্য নতুন ঠিকানা জলদাপাড়া রাইনো কটেজে, যেটা রয়েছে সীসামারা নদীর একদম গায়ে। অপূর্ব সুন্দর নিস্তব্ধ নিরিবিলি একটা জায়গা। এই যে দেখতে পাচ্ছেন সীসামারা নদী, তার ঠিক অপর প্রান্তেই রয়েছে জলদাপাড়া অভয়ারণ্য। বর্ষাকালে এই নদীর সৌন্দর্য আরও অনেক গুণ বেড়ে যায়। রাইনো কটেজের প্রপার্টিটা বেশ বড়। চলুন আপনাদের ঘুরে দেখাই এখানে আমরা যে কটেজটিতে রয়েছি। আমরা রয়েছি কাজবাড়িতে। রাস্তার একদম পাশেই রয়েছে কটেজটি। দুটো দিন খুব আনন্দের সাথে কেটেছে আমাদের। এখানে রুম ছিল একদম নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন। সবথেকে বড় ব্যাপার হলো আমার 1 বছর 3 মাসের বেবিকে নিয়ে ফার্স্ট টাইম আমি এতটা দূরে এসেছি। চিন্তা অবশ্যই ছিল ওর ডেলি রুটিন কতটা মেনটেন করতে পারবো সেই ভেবে, বাট আমি এখানে ফুললি স্যাটিসফাইড। ভীষণ হোমলি পরিবেশ পেয়েছি এখানে। এটা হচ্ছে ওনাদের খাবার জায়গা বা হেসেল, যেটাই বলতে পারেন। আপনারা এখানে এসে খাবার খেতে পারেন বা ওনাদেরকে বললে ওনারা কিন্তু রুম সার্ভিসও দেন। এখানে মোট 11টি ঘর আছে, যেগুলির ভাড়া 1,500 থেকে শুরু করে 5,000 অবধি। সিজন ওয়াইজ রুম রেট কিন্তু চেঞ্জ হয়। আপনারা বুকিংয়ের সময় অবশ্যই ডিটেলসে জেনে নেবেন। বুকিংয়ের নম্বর আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। পরের দিন ভোরবেলা হাতি সাফারির জন্য আমাদের আগে থেকে বুক করা ছিল। হোটেল থেকে আমরা গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছি। আমরা এসে পৌঁছলাম শালকুমারের গেট নম্বর 2-তে। এখান থেকেই আমাদের শুরু হবে হাতি সাফারি। এখানে দুটো জায়গা থেকে হাতি সাফারি হয়। প্রথমে হতো হলং বাংলো থেকে, আর এখন হয় শালকুমার থেকে। শালকুমার থেকে যারা হাতি সাফারি করতে চান তারা অনলাইন থেকে টিকিট পেয়ে যাবেন। আমাদের হাতি সাফারিতে লেগেছে পার হেড 1200 টাকা করে। আর রাইনো কটেজ থেকে যে গাড়ি বুক করে আমরা শালকুমার এসেছি তার ভাড়া পড়েছে 600 টাকা। এখন হাতি সাফারি শুরু হচ্ছে ভোরবেলা 6:30 থেকে। টাইমিংটা কিন্তু মাস ওয়াইজ চেঞ্জ হয়। আমরা এই ফার্স্ট সাফারিটাই নিয়েছি। আমরা যাত্রা শুরু করেছি, যাচ্ছি একদম জঙ্গলের ভেতরে। বলতে পারি হাতি আমাদের তাদের বাড়িতে বেড়াতে নিয়ে যাচ্ছে। ভোরবেলার এই অনুভূতি এক কথায় অপূর্ব। জলদাপাড়ায় যারা আসবেন আমি সবাইকে রিকোয়েস্ট করব হাতি সাফারিটা অবশ্যই আপনাদের লিস্টে রাখবেন। এই অনুভূতি কিন্তু সত্যি ভাষায় প্রকাশ করার মতো না। এটা ফিল করতে গেলে অবশ্যই আপনাদের এই সাফারিতে অংশ নিতে হবে। আমরা যে হাতির পিঠে চড়েছি তার নাম হচ্ছে আম্রপালি। তো আম্রপালি আমাদের নিয়ে হেলতে তুলতে এগিয়ে চলেছে। মাঝে মাঝে তার খিদেও পেয়ে যাচ্ছে, দাঁড়িয়ে পড়ে তার ব্রেকফাস্টটাও সেরে নিচ্ছে রাস্তাতেই। আমাদের সামনে আরও একটি হাতি ছিল, যারা আমাদের ঠিক আগেই যাচ্ছিল। দূর থেকে তাদের অনুরোধ, আমাদের একটু ভিডিও করে দেবেন প্লিজ। হ্যাঁ, অবশ্যই দেব। এই অভিজ্ঞতা সঞ্চয় করার সাথে সাথে মুহূর্তগুলো বন্দি করে রাখতে আমরা যে বড্ড ভালোবাসি। হাতির পিঠে চড়ে আমরা তাদের বাড়ি ঘুরতে এসেছি, এ কি কম কথা বলুন তো। আম্রপালি যখন এই জলের মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছে তার একটা আলাদাই রোমাঞ্চকর অনুভূতি, যা বলে কখনোই বোঝানো সম্ভব না। এই অভয়ারণ্যে গন্ডারের সংখ্যা প্রায় এখনও রয়েছে 331টি, যা আসামের কাজিরাঙা জাতীয় উদ্যানের পরেই স্থানাধিকারী। জলদাপাড়া অভয়ারণ্যে সর্বাধিক সংখ্যক গন্ডার যে বাস করে তা আমরা সবাই জানি।
এছাড়াও রয়েছে হাতি, হরিণ, বন্য শূকর, বাইসন, বিভিন্ন রকমের পাখি এখানে দেখতে পাওয়া যায়। আপনারা যারা জলদাপাড়া ন্যাশনাল পার্কে আসতে চান তাদের ক্ষেত্রে বলবো জলদাপাড়ার নিকটবর্তী স্টেশন হলো মাদারিহাট। সমস্ত মেল এবং এক্সপ্রেস ট্রেন বীরপাড়া এবং হাসিমারা স্টেশনে থামে, যেখান থেকে আপনারা খুব সহজেই জলদাপাড়ায় আসতে পারবেন। মাদারিহাট হলো অভয়ারণ্যের প্রবেশপথ। অবশেষে আমাদের জঙ্গল সাফারি প্রায় শেষের পথে। এবার আমরা হোটেলে ফিরে যাব। অনেক ভোরবেলা বেরিয়েছি, বেশ টায়ার্ড। হোটেলে ফিরে ফ্রেশ হয়ে বিকালবেলা আমরা বেরোবো একটু আশপাশটা ঘুরে দেখতে। আমরা বিকালের দিকে নদীর পাড় ধরে টোটো করে ঘুরে বেরিয়েছি জায়গাটা। বিকালের দিকে প্রচুর জন্তু জানোয়ার নাকি জল খেতে আসে। ভাগ্যে থাকলে কিছু দেখার সুযোগ অবশ্যই হবে। তবে আমি বলবো এই সৌভাগ্য আপনার হোক বা না হোক, টোটো করে এই রাস্তাটা অবশ্যই ঘুরে বেড়াবেন। ভীষণ সুন্দর মনোরম একটা জায়গা, সাথে রয়েছে প্রচুর চা বাগান। এখানে আমরা বেশ কতগুলি ময়ূরী দেখতে পেয়েছি। টোটো দাদা যাতায়াতের জন্য 500 টাকা করে নেয়। এখানে নদীর ধারে চা বাগানে আপনারা বেশ কিছুটা সময় কাটাতে পারবেন। পরের দিন সকালবেলা আমরা বেরিয়ে পড়েছি। খুবই এক্সাইটেড লাগছে, যেতে চলেছি অন্য একটি দেশে। কিছু সময়ের মধ্যেই আমরা পৌঁছে যাব ইন্ডিয়া থেকে ভুটানে, আমাদের প্রথম আসা এই দেশটিতে। জায়গাটি সম্পর্কে অনেক কিছু শুনেছি এবং জেনেছি। এই রোড ট্রিপের জন্য যত তাড়াতাড়ি বেরোতে পারবেন ততই ভালো। আমরা পৌঁছে গেছি জয়গাঁওয়ের বর্ডারের কাছে। এখানে ডে আউটিংয়ের জন্য অ্যাট ফার্স্ট আমাদের ইমিগ্রেশন করাতে হবে। তার জন্য অবশ্যই অরিজিনাল আই কার্ড সঙ্গে রাখবেন প্রত্যেকের। এই দেশের ডে আউটিংয়ের জন্য আপনাদের কোনো রকম পাসপোর্ট বা ভিসার প্রয়োজন পড়বে না। ফুড সিলিং যেতে ইন্ডিয়া থেকে একদিনের ডে ট্রিপের জন্য লাগবে ধরুন ওই 3000 টাকা মতো। এই দেশটাকে পুরোপুরি ভিজিট করতে গেলে মোটামুটি ওই 4-5 দিন সময় লাগবে। এত কম দেখে সত্যি মনের আশ মিটবে না। এখানে ডে আউটিংয়ের জন্য বেশ কতগুলি জায়গা আছে, তবে আমরা বিশেষ কয়েকটা স্পটকেই সিলেক্ট করেছিলাম। সঙ্গে যেহেতু আমার একদম ছোট বাচ্চা আছে, হোটেলে ফিরতেও রাত হবে। আমরা ফার্স্টে ফুড সিলিং শহর থেকে 6 কিলোমিটার দূরে অবস্থিত সাসপেনশন ব্রিজের দিকে যাই, যেটা এখানকার মোস্ট পপুলার জায়গার মধ্যে একটা। এখানকার প্রাকৃতিক সৌন্দর্য আপনার মনে অবশ্যই জায়গা করে নেবে। আমরা এখানে পৌঁছানোর আগেই প্রচণ্ড বৃষ্টি শুরু হয়। আমরা গাড়ির মধ্যে প্রায় 1 ঘন্টা আটকে পড়ি, কিন্তু এর অপরূপ সৌন্দর্য গাড়িতে বসেই প্রায় মন ভরে উপভোগ করি। সাসপেনশন দ্বীপের নিচে দিয়ে বয়ে চলেছে অ্যামিচু নদী। এই ব্রিজের ওপর যাওয়ার খুব ইচ্ছা থাকলেও বৃষ্টির কারণে আর যেতে পারিনি। বৃষ্টি কিছু কমতে আমরা বেরিয়ে পড়ি পরের গন্তব্যের দিকে। এখান থেকে প্রায় 6 থেকে 7 কিলোমিটারের রাস্তা। এখানে একটা মনেস্ট্রি আছে যার এন্ট্রি ফিস 30 টাকা। এখানের ভিউ জাস্ট অসাম। এখান থেকে গোটা ফুড সিলিং শহরকে দেখা যায়। ফেরার পথে আমরা ভুটানের মার্কেট এক্সপ্লোর করেছি, তবে কেনাকাটি করতে গিয়ে এতটাই ব্যস্ত হয়ে পড়ি আর সাথে নিজেরাও টুকটাক খাওয়া দাওয়া সারতে গিয়ে সেটার ভিডিও করার সুযোগ হয়নি। এত দূর অবধি যারা আমার ভিডিওটি দেখলেন, আশা করি তাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। পরবর্তী ভিডিও আসছে খুব তাড়াতাড়ি। আজকের মতো টাটা।